তাহলে আমি রেকর্ড শুরু করলাম। ওকে স্যার। দেখো সেতু ছবি পাঠিয়েছে, তোমাদের যাদের কাছে বই আছে তারা বই থেকে অঙ্কগুলো দেখবে। আমরা আজকে 7 নম্বর থেকে অঙ্কটা স্টার্ট করব। জানভি, জানভি তো নাই, এই সঞ্জিদা, 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 Yes, sir. জি স্যার। সঞ্জিদা, সেটা হলো আমি যেটা বলছিলাম, তোমাদের যেহেতু সবগুলো ইয়ারের পরীক্ষা স্টার্ট হচ্ছে, সেই জন্য আমি 16 ডিসেম্বরের ছুটিটা না বাতিল করেছি, বুঝছো? 16 ডিসেম্বরের ছুটিটা না আমি বাতিল করেছি, বুঝছো? তার মানে 16 ডিসেম্বর কিন্তু আমাদের ক্লাস হবে। আর 17 ডিসেম্বরের ক্লাসটা একটু লেট হতে পারে, কিন্তু ক্লাসটা বাতিল হবে না। আমি 17 ডিসেম্বরের ক্লাসটা কখন হবে আমি একটু চিন্তা করে তোমাদেরকে পরে বলবো, কিন্তু 16 ডিসেম্বরের ক্লাস বাতিল হবে না, ওই দিন আমাদের ক্লাস চলবে। ও মানে 16 ডিসেম্বর ক্লাস হবে, 17 ডিসেম্বর হবে না? না না না, 17 ডিসেম্বর হবে না আমি সেটা বলিনি, 17 ডিসেম্বর হবে কিন্তু একটু লেট হতে পারে, কারণ আমার 17 ডিসেম্বর একটা মিটিং আছে সকাল 11টা থেকে। এখন 11টা থেকে মিটিংটা শুরু হয়ে এটা যে কয়টা পর্যন্ত টানবে আল্লাহই জানে। তো সেই জন্য আমি একটু লেট হতে পারে, আমি অন্যান্য রুটিন গুলো একটু দেখে আমি তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিব, ঠিক আছে স্যার? কারণ লাস্ট অংশীদারি ক্লাসও আমাদের মিস গেছে, এটাও যদি মিস যায়। হ্যাঁ, সেজন্য আমি টাইমটা একটু দেখে আমি তারপরে আমি তোমাদেরকে বলবো না যে আমরা টাইমটা আসলে মিটিংটা আমি 2 ঘন্টা মিটিং এর জন্য রেখে আমি তারপরে তোমাদেরকে টাইমটা একটু বিবেচনা করে দেব। তো এদিকে দেখো, উদাহরণ 7 নাম্বার অঙ্কটা আমি যদি এখন পড়ি, তোমরা সবাই একটু দেখো। এবিসি লিমিটেডের 2019 সালের 30 জুন সংক্রান্ত বছরের পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য নিচে দেওয়া আছে। আচ্ছা, প্রারম্ভিক কাঁচামাল, সমাপনী কাঁচামাল, এগুলো কি আমরা সব কাঁচামালের ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করার সময় আমরা এটা ব্যবহার করি না? প্রারম্ভিক কাঁচামাল আর সমাপনী কাঁচামাল কি তোমরা সবাই চেনো তো না? জাহিয়া, তারপরে জানভি, এই জানভি তো নাই, জাহিয়া, তারপরে সঞ্জিদা, তোমরা তো সবাই চেনো প্রারম্ভিক কাঁচামাল আবার সমাপনী কাঁচামাল। এটা আমরা কি কাজে ব্যবহার করি? আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করার সময় কাজে লাগাই। প্রারম্ভিক কাঁচামালের সঙ্গে ক্রয়টা যোগ হয় আর সমাপনী কাঁচামালটা বাদ যায়, তাহলেই আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে যাই। উৎসব তো একটা দুইটা ক্লাস করোনি, তুমিও একটু ভালো করে আমি রেগুলার ক্লাস করছি। আচ্ছা, এবার প্রারম্ভিক চলতি কার্য এবং সমাপনী চলতি কার্য, তোমাদের মনে আছে তৈরি মালের উৎপাদন ব্যয় বের করতে গিয়ে আমরা এই চলতি কার্যটাকে ব্যবহার করি। প্রারম্ভিক চলতি কার্যটা আমরা যোগ করি আর সমাপনী চলতি কার্যটা আমরা বাদ দেই, তাহলেই আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তৈরি মালের উৎপাদন ব্যয়টা পেয়ে যাই। দেখো, প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ আবার সমাপনী তৈরি পণ্যের মজুদ, আমরা কিন্তু এই তৈরি পণ্যের মজুদ গুলোকে কি কাজে ব্যবহার করি? বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বের করতে ব্যবহার করি। কথাগুলো মনে রাখবে, আসলে তো তাই, বিবরণী অনুযায়ী আমরা এই কাজগুলো তো আগেই শিখেছি। আমরা প্রারম্ভিক তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদটা যোগ করি আর তো সমাপনী তৈরি পণ্যের মজুদটা আমরা বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাই বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। দেখো আমাদের কাঁচামাল ক্রয়টা দেওয়া আছে, এটা কোথায় লাগে তোমরা জানো? প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 1,20,000, এটাও তোমরা জানো। কারখানার উপরি ব্যয়, কারখানার উৎপাদন ব্যয় বের করার সময় কাজে লাগে। প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয় আমাদের দেয়া আছে। মুনাফার কথাটা বলছে মোট খরচের উপর, তার মানে তুমি মোট ব্যয় যেটা বের করবে সেটার উপর 20% হারে লাভ যুক্ত করে পণ্যটি বিক্রয় করা হয় এবং 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করা হয়। এবার তোমরা বলো তো, এই সম্পূর্ণ অঙ্কটা তোমাদেরকে যেহেতু শেখানো হয়েছে, তোমরা ঠান্ডা মাথায় অ্যান্সার করতে পারবে না? জি স্যার। এই তোমাদের কার কার কাছে বই আছে? এই বইটা কার কার কাছে আছে এখন এই মুহূর্তে? এই বইটা কার কার কাছে আছে? সেতুর কাছে তো আছেই, সঞ্জিদার কাছে কি আছে বইটা এখন আছে? স্যার আমার কাছেও আছে। তোমার কাছে আছে? উৎসবের কাছে কি বইটা আছে? জি স্যার। জি স্যার। তোমরা এই উদাহরণ 7 নাম্বার অঙ্কটা পাশে লিখে ফেলো, আসবে। উদাহরণ 7 নাম্বারের পাশে লিখে রাখো, আসবে।
জি স্যার লিখছি। এই অঙ্কটাই তোমাদের পার্ট সিতে পরীক্ষাতে আসবে, এই অঙ্কটা 7 নম্বর অঙ্কটা। জাহিয়া শুনছো নাকি তুমি জাহিয়া? তাহলে এই অঙ্কটা কি তোমরা আমাকে করে দেখাবে না? জি স্যার। কবে কবে করে দেখাবে? শেষ সব ভেঙে গেল। উদাহরণ 8 নম্বর অঙ্কটার দিকে তাকাও। ক্যালকুলেটর পড়ে গেছে। এবার সবাই 8 নম্বর অঙ্কটার দিকে তাকাও। সে তো 9 নম্বর অঙ্কটা কি পাঠিয়েছো, বা 8 নম্বরের বাকি পেজটা কি আছে এখানে? জি স্যার, এরপরে পেজে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি 8 নাম্বারটা শুরু করছি, তোমরা একটু দেখো। 7 নাম্বার আমার পড়া হয়ে গেছে, তোমরা একটু মনোযোগ দেখো। সিগমা লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরে উক্ত কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিচে প্রদত্ত হলো। দেখো, প্রারম্ভিক কাঁচামাল, এটা হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক তৈরি পণ্য, এটা হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। বলো, কাঁচামালের প্রারম্ভিক মজুদটা ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করার সময় আমরা এটা ব্যবহার করি। প্রারম্ভিক তৈরি পণ্যগুলোকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় ব্যবহার করি। কতগুলো ভুলে গেলে হবে না, এটা মনে রাখতে হবে। এবার দ্বিতীয় পেজে কাঁচামাল ক্রয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করার সময় আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদের সঙ্গে এই কাঁচামাল ক্রয়টা আমরা যোগ করি। এরপর কাঁচামালের সমপরিমাণ মজুদটা বাদ দেই, তাহলেই আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় চলে আসে, তাই না জাহিয়া? জাহিয়া কি কথা বলা বন্ধ করে দিয়েছো? না, আমার মিউট করা ছিল স্যার। আচ্ছা, প্রত্যক্ষ মজুরি, এটা আমাদের মুখ্য ব্যয়ের উপাদান। কারখানার উপরি ব্যয়, এটা যোগ করলে আমরা কারখানার উৎপাদন ব্যয় পাবো মুখ্য ব্যয়ের সাথে। মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানার উৎপাদন ব্যয়টা যোগ, উপরি ব্যয়টা যোগ করলে আমরা কারখানার উৎপাদন ব্যয় পাবো। কলকব্জার অবচয়, এটাও কারখানার উপরি ব্যয়ের একটা আইটেম। কলকব্জার অবচয়টা কিন্তু কারখানার উপরি ব্যয়ের একটা আইটেম। তার মানে তোমরা কারখানার উপরি ব্যয় লিখে একটা কলম দিবা, তার আন্ডারে এই কারখানার উপরি ব্যয় তো লিখবাই, সাথে কলকব্জার অবচয়টাও লিখবা। কলকব্জার অবচয়টাও কারখানার উপরি ব্যয়ের একটা আইটেম। তোমরা কি শুনছো সবাই? জি স্যার। বিক্রয় খরচ, বিক্রয় ও বিপণন খরচ সবার শেষে যোগ করব। প্রশাসনিক খরচটাও সবার শেষে যোগ করব। এই যে দেখো, সমাপনী কাঁচামাল, কাঁচামালের সমাপনী মজুদ। আবার সমাপনী তৈরি পণ্য, এটা তৈরি পণ্যের সমাপনী মজুদ। আজকে আমাদের এখন যে অঙ্কটা আমি পড়লাম 8 নাম্বার, এখানে আংশিক সমাপ্ত পণ্যটা ছিল না। তবে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বের করার জন্য তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ছিল, আবার তৈরি পণ্যের সমাপনী মজুদও আছে। নিচে দেখো, ওনারা বলেছে, এটা 2012 সালের প্রশ্ন। কোম্পানি মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর 25% হারে মুনাফা যোগ করে। এই মুনাফাটা বিক্রয়ের উপর 25% ধরে না? জি স্যার। আচ্ছা, বিক্রয়ের উপর যদি 25% মুনাফা ধরে, তাহলে বিক্রয়টা হলো 100 আর মুনাফাটা হলো 25। যেহেতু ওনারা বিক্রয়ের উপর 25% মুনাফার কথা বলেছে, তার মানে বিক্রয় যদি 100 হয়, মুনাফা হবে 25। এই তাহলে মোট ব্যয়টা 75 হবে না? জি স্যার। বিক্রয় যদি 100 হয় আর মুনাফা যদি 25 হয়, তাহলে আমাদের মোট ব্যয়টা কি 75 হবে না? তাহলে তুমি যে মোট ব্যয়টা ক্যালকুলেশন করে বের করবে, ওটাকে ভাগ করবে 75 দিয়ে আর গুণ করবে 25 দিয়ে, তবেই তোমার মুনাফাটা বের হয়ে যাবে। তার মানে মুনাফা সমান সমান মোট ব্যয় ভাগ 75 আর গুণ হলো 25। তাহলেই কিন্তু তুমি তোমাদের মুনাফার পরিমাণটা পেয়ে যাবে। কিভাবে মুনাফাটা বের করতে হবে তোমরা বুঝছো নিশ্চয়ই। জি স্যার। এভাবে মুনাফাটা বের করে তারপরে তোমরা মোট বিক্রয় মূল্যটা পেয়ে যাবে। বিক্রয় থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বাদ দিলেই তুমি মূল্য সংযোজন পেয়ে যাবে। আর সেই মূল্য সংযোজনের উপর 15% ধরলেই তুমি ভ্যাটের পরিমাণটাও পেয়ে যাবে। বলতো তোমরা এই ভ্যাট নির্ণয়ের এই অঙ্কটা, যেহেতু এটা 7 নম্বরের থেকেও ছোট, আমি বলবো 7 নাম্বারটা বড়, 7 নাম্বার থেকে এই অঙ্কটা ছোট, তাহলে 7 নাম্বারটার সাথে তোমরা কি 8 নাম্বার অঙ্কটাও করে ফেলতে পারবে না? পারবে কিনা বলো? জি স্যার, পারবো। এটা পারা উচিত। চলে যাও 9 নাম্বার অঙ্কে। একটু মনোযোগ দিয়ে 9 নাম্বার অঙ্কটার দিকে সবাই একটু তাকাও। সবাই একটু মনোযোগ দিয়ে 9 নাম্বার অঙ্কটার দিকে তাকাও। সানজিদা, একটু আন্তরিকতার সাথে তাকাও, একটু আন্তরিকতার সাথে তাকাও। 1055 পেজে থেকে একটু আন্তরিকতার সঙ্গে তাকাও, এদিক ওদিক না তাকাও, একটু আন্তরিকতার সঙ্গে তাকাও। জি স্যার।
আহমেদ লিমিটেডের 2019 সালের 30 জুন সমাপ্ত বছরে পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিচে দেওয়া হয়েছে। তোমরা দেখো এখানে সব প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দেওয়া আছে। আমরা একটা একটা করে জিজ্ঞাসা করব। সাজিদা, তোমাকে জিজ্ঞাসা করব, তুমি বলবা কোনটা কোন কাজে লাগবে। এবার তো কাঁচামালের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ কি কাজে লাগে? স্যার এই যে ব্যবহৃত কাঁচামাল ব্যয় হয়েছে ওইগুলা। হ্যাঁ ওই তো ওইটাই, ঠিক আছে। এবার বলো তো চলতি কার্যের প্রারম্ভিক মজুদ ও সমাপনী মজুদ কি কাজে লাগে? চলতি কাজেরটা চলতি কার্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ আমাদের কি কাজে লাগে? তৈরি মালের উৎপাদন ব্যয়। দেখছো? এবার তৈরি পণ্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ আমাদের কি কাজে লাগে বলো সঞ্জিদা? স্যার চলতি কার্যেরটা কি হবে? তৈরি মালের উৎপাদন ব্যয়। হ্যাঁ, চলতি কার্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদটা কি কাজে লাগে? তৈরি মালের উৎপাদন ব্যয় বের করার কাজে লাগে। আর তৈরি পণ্যটা লাগবে হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। দেখছো ওরা কি সুন্দর বলতেছে, তুমি বলতে পারছো না কারণ তুমি আন্তরিকতার সঙ্গে তাকাচ্ছ না, তোমার চোখ অন্যদিকে। স্যার তোমার এগুলো মন আমি অন্যদিকে। তো জি না স্যার, এগুলো আমি পারি নাই এই জন্য। কারণ আমরা তো কয়েকদিন ধরে খালি এগুলোই শিখতেছি। এই চ্যাপ্টারের মূল অঙ্ক তো এটাই যে কোন এই আইটেমটা চ্যাপ্টারে আমি শুধু একটা অঙ্ক করছিলাম আর কি, ওইটা দেখেই আমি বলতে চাইছিলাম। সবসময় একই কথাই বলো। স্যার ওরে তো আমি বিবরণটা পাঠাইছিলাম, গেজেটটা। হ্যাঁ ওটা লেখি নাই আমি, সরি স্যার, আমি আজকে লেখা ফেলবো। এখন আমার প্রশ্ন হলো যে অঙ্কটা যে তুমি পারবে সেটার জন্য তো তোমার একটা ইচ্ছা থাকতে হবে। আমরা এই পয়েন্টগুলো নিয়ে এতদিন আলোচনা করছি মাগার, তুমি এখনো পর্যন্ত পয়েন্টগুলোকে নিজের মধ্যে এখনো নিতে পারোনি। আর মাগার কি স্যার? মাগার একটা হিন্দি শব্দ, তুমি এখনো হিন্দিও পারো না। স্যার ডিপ জলের ডায়লগ স্যার। ও মাগার মনে হয় হিন্দি শব্দ না, মাগার মনে হয় উর্দু শব্দ, তাই না? হিন্দি তো লেকিন, হিন্দি তো লেকিন, লেকিন না? ওইটা জি স্যার, ওইটা উর্দু শব্দ। উর্দু শব্দ মাগার, হ্যাঁ। আচ্ছা, আর তৈরি পণ্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদটা আমরা সবসময় বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করতে ব্যবহার করি। সঞ্জিদা এবার তুমি ভালো করে শুনে নাও আমার এই কথাটা। এখানে 3টা মজুদ দেওয়া আছে এবং এই মজুদ সম্পর্কে ধারণা রাখবে এভাবে। কাঁচামালের মজুদগুলো আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে ব্যবহার করি, প্রারম্ভিকটা যোগ করি আর সমাপনীটা বাদ দেই। চলতি কার্যের মজুদগুলো আমরা সবসময় তৈরি পণ্যের উৎপাদন ব্যয় বের করতে ব্যবহার করি, আমরা প্রারম্ভিকটা যোগ করি আর সমাপনীটা বাদ দেই। আর তৈরি পণ্যের সমাপনী মজুদটা আমরা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বের করতে ব্যবহার করি, প্রারম্ভিকটা যোগ করি আর সমাপনীটা বাদ দেই। মনে রাখা যাবে কি? এভাবে কি মনে রাখা যাবে? স্যার প্রারম্ভিক তো সবসময় যোগই হয়, সমাপনী। সঞ্জিতা নাই? আমি কারে বলতেছি? অমর সোবান আল্লাহ। স্যার আপনি কোথা থেকে এত নিউ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন? তো যাইয়া দেখো, কাঁচামাল ক্রয় এটা ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে ব্যবহার করব। স্যার কাঁচামাল ক্রয় প্রারম্ভিকের সাথে যোগ হবে, তাই তো? তার সাথে সমাপনীটা বাদ। হ্যাঁ, আর প্রত্যক্ষ মজুরিটা মুখ্য ব্যয় বের করতে আমরা ব্যবহার করি। কারখানার উপরি ব্যয়টা কারখানার উৎপাদন ব্যয় বের করতে ব্যবহার করি। প্রশাসনিক উপরি ব্যয়টা সবার শেষে মোট ব্যয় বের করতে ব্যবহার করি। বিক্রয় উপরি ব্যয়টাও সবার শেষে মোট ব্যয় বের করতে ব্যবহার করি। আর এই দুটো আইটেম যোগ করলে আমরা মোট ব্যয়টা পেয়ে যাব। এবার কোম্পানির মোট খরচের উপর 20% লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে, তাহলে তো আরো সহজ হলো। এবার মোট ব্যয় যেটা হবে তার উপরেই সরাসরি 20% ধরলেই মুনাফাটা পেয়ে যাব, তাই না?
এবার মোট জি ব্যয় স্যার। যেটা হবে তার উপর 20% ধরে সরাসরি আমরা মুনাফাটা পেয়ে যাব। এবার সেই মুনাফার সাথে সেই মুনাফা যোগ করলে আমরা পেয়ে যাবো বিক্রয়। এবার সেই বিক্রয়ের সাথে যদি আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব নেট মূল্য সংযোজন। আর সেটার উপরে 15% ধরবো আমরা ভ্যাট। বিক্রয় থেকে কি বাদ দিব? তো সবসময় বিক্রয় থেকে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বাদ যায়। বিক্রয় থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বাদ দিলেই আমরা নেট মূল্য সংযোজনটা পেয়ে যাই। বিক্রয় থেকে আমরা সবসময় ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বাদ দিয়ে দেই। ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বাদ দিয়ে আমরা পেয়ে যাব নেট মূল্য সংযোজন, এনভিএ। এটাকে নেট ভ্যালু অ্যাডেড বলা হয়। 6,50,000 টাকা বাদ হবে আবার। হ্যাঁ, ব্যবহৃত কাঁচামালের ব্যয় যেটা সেটা বাদ যাবে। আর তাহলে আমরা পেয়ে যাবো নেট মূল্য সংযোজন বা এনভিএ। আর এটার উপরে আমরা 15% ভ্যাট ধরবো। এটা 2013 সালের প্রশ্ন। দেখো 12 সালেও একই রকমের একটা প্রশ্ন আসছে, 13 সালের একটা প্রশ্ন আসছে। মানে ভ্যাট থেকে একটা প্রশ্ন পার্ট সিতে থাকবেই। আর সেটা এই ধরনের প্রশ্ন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন তোমরা নিজেরাই জানো তোমরা পরীক্ষাতে এই কোশ্চেনটা অ্যান্সার করে পুরো নাম্বারটা নেবা কিনা। কারণ আইন সবগুলো চেঞ্জ হয়ে গেল, এই ভ্যাটের আইনটা সাধারণত চেঞ্জ হয় না, এটা সবসময় একই রকমই থাকে। তাই এই কোশ্চেনটা আশীর্বাদ পার্ট সি এর 10 মার্কটা আশীর্বাদ। এটা এই 10 মার্কটা সবাই যদি পেয়ে যায় তাহলে ট্যাক্সের রেজাল্ট ভালো করতে তেমন একটা সমস্যা হয় না। যাই হোক, আমি 3টা অঙ্ক তোমাদেরকে আজকে বাড়ির কাজ দিলাম, 7 আর 9 সে তো করে ফেলছো, তোমার কাছে থাকুক করা। কিন্তু অন্যরা এই 3টা অঙ্ক সুন্দর করে করবে। আমরা একটা ক্লাসে আজকে 3টা অঙ্ক সলভ করলাম, কারণ 3টা অঙ্ক সলভ করার মতন পরিবেশ আমাদের তৈরি হয়ে গেছে। আমরা চাইলে সবগুলো অঙ্ক করে ফেলতে পারি, কিন্তু তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের মাঝে যে সমস্ত ফকির মিসকিন রয়েছে তাদের পক্ষে কিন্তু এই অঙ্কগুলো, এতগুলো অঙ্ক একসঙ্গে করা সম্ভব নয়। তবে তারা যদি আমাদের কথা শুনে আজকে 3টা অঙ্ক করে তাহলে এই চ্যাপ্টারটা তাদেরকেও তোমাদের মতো করে শিখাই দেওয়া যাবে এবং আশা করা যাবে যে আগামী ক্লাসে তারা বাকি অঙ্কগুলো একবারে নিজেরা করে ফেলতে পারবে। তবে যদি তারা তাদের নিজেদের ব্যস্ততার কথা বলে যদি আজকেও এই 3টা অঙ্ক না করে তাহলে দে বার্ন দেয়ার কপাল। আমরা কি করব? আমাদের কিছুই করার নাই। তো আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই, আমি বিদায় নেই। তোমাদের ইন্টারমিডিয়েট একাডেমিক ক্লাস আছে না আজকে? শিখো না স্যার, আজকে মঙ্গলবার না, শুধু একটা ক্লাসে আছে স্যার। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকের মতন বিদায়। আলবিদা সঞ্জিদা, আলবিদা।